স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনারের শপথ আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে সিইসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে জারি করা হয় প্রজ্ঞাপন। নবনিযুক্ত 4 নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদ আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। ডেঙ্গুর উপসর্গে পরিবর্তন এসেছে, ফলে রোগী শনাক্ত হতে সময় লাগছে। তাই জ্বর হলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 2 সন্তানের জননী সোনালী আক্তার। 1 সপ্তাহ আগে তিনি ও তার স্বামী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন, কিন্তু সোনালীকে আবার হাসপাতালে ভর্তি হতে হয়। প্রাথমিক অবস্থায় ডেঙ্গু ধরা পড়েনি বলে জানান তার বাবা। ডেঙ্গু নেগেটিভ আসছে আর কি, বলছে যে অসুবিধা নেই, বাসায় নিয়ে যান। মোটামুটি জামাই সুস্থ হয়ে গেছে। এখন মেয়ে গতকালকের থেকেই খুব খারাপ হয়েছে, সারা শরীরে এরকম র্যাশের ভাব পড়ছে আর কি। ডেঙ্গু যেটা হয় এরকম র্যাশের ভাব। প্রাথমিক অবস্থায় ডেঙ্গু শনাক্ত হয়নি এরকম বেশ কয়েকজন রোগী রাজধানীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু ধরা পড়ে নাই, আর একটা পরীক্ষা রয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অক্টোবরে 135 জন। নভেম্বরে এরই মধ্যে মৃত্যুর সংখ্যা শতক ছাড়িয়েছে। ডেঙ্গু শনাক্তে দেরি হওয়ায় রোগীদের আইসিইউ পর্যন্ত যেতে হচ্ছে। আমরা হসপিটাল নিয়ে আসার পর বলছে আইসিইউতে ভর্তি করেন। ওর ক্যানোলা পড়াইতে এখন আর জায়গা নাই, ব্লাড নিচে ক্যানোলা পড়াইছে, আর এমনি ওই শুকিয়ে গেছে, তো এই জন্য রক্ত চিকন হয়ে গেছে নাকি, এই জন্য হাতে এখন আর জায়গা নাই, এই জন্য পাইনি দিয়েছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর উপসর্গে পরিবর্তন হয়েছে, এখন অনেকের জ্বর থাকে না। ডেঙ্গুর উপসর্গগুলো যেমন আগে ছিল, আমরা বলতাম ব্রেকবোন ফিভার, বা এত ব্যথা তীব্র যে হাড্ডি ভেঙে যাচ্ছে, এরকম একটা কথা। কিন্তু এখন এই অংশটুকু আস্তে আস্তে কমে এসেছে। বিভিন্ন ধরনের সিমটমগুলো আমরা দেখছি, যেটা ফ্লু লাইক সিমটম, যেগুলো হচ্ছে গিয়ে ঠান্ডা, গলা ব্যথা, একটু কাশি, এইগুলো নিয়েও কিন্তু আমরা পাচ্ছি। হালকা জ্বর, খুব তীব্র উচ্চমাত্রার জ্বর না। ডেঙ্গুতে আক্রান্তদের প্রচুর পরিমাণে তরল খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। আপনার বাসার কাছাকাছি যে কোনো হাসপাতাল আছে, সেখানে যান। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের পোশাক খাতের অন্যতম বড় দুর্ঘটনা তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের 1 যুগ পূর্ণ হলো আজ। 2012 সালের এই দিনে সাভারের এই পোশাক কারখানাটিতে যে অগ্নিকাণ্ড হয়, তাতে কারখানার মধ্যে দগ্ধ হয়ে প্রাণ হারান অন্তত 110 জন শ্রমিক, আহত হন আরও অনেকে। অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তার ব্যবস্থা ছিল না বলে পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে। শ্রমিকরা বলছেন তাদের ন্যায্য ক্ষতিপূরণ এবং দীর্ঘমেয়াদে পুনর্বাসনের উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। শোকার্ত ও ভয়াবহ দিনটি স্মরণে সকালে তাজরিন ফ্যাশনসে জড়ো হন দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধায় তারা স্মরণ করেন নিহত সহকর্মীদের। আমি আমার স্বামী আমরা দুজনে এখানে কাজ করতে আসি। নভেম্বর আগুন লেগে আমি তো অনেক আহত হয়ে গেছি। আমার 6 মাসে বাচ্চা পেরেছিল, যে আমার স্বামী অনেক অসুস্থ ছিল, কিন্তু আমার স্বামী মারা গেছে। ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন, আমাদের পরিবার বর্গ সহ আমাদের চিকিৎসার দাবি জানায় আমাদের। খুনি মালিকরে আপনি দেখেন, স্বৈরাচারী সরকার কিন্তু তারে বন্ধু বানায় একাধিক মিলে চলছে। আমরা আশা করি না এই সরকারের কাছে যে উনিও তার বন্ধু হবে। ঝিনাইদহের কালীগঞ্জে সড়কের পাশে শতবর্ষী একটি কড়াই গাছে রয়েছে সুপার শপ, যেখানে থরে থরে সাজানো থাকে নানা সবজি। কাগজে লেখা থাকে প্রতিটির দাম। ব্যতিক্রমী এই সবজির দোকানটি এরই মধ্যে নজর কেড়েছে সবার।
সড়কের পাশেই শতবর্ষী কড়াই গাছ, সেই গাছের সাথেই গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী সবজির দোকান। মাটি থেকে কয়েক ফুট উপরে খড় দিয়ে তৈরি করা হয়েছে চালা, তার নিচে কাঠ ও বাঁশ দিয়ে করা হয়েছে সবজি রাখার র‍্যাক। সেখানে সাজানো রয়েছে টাটকা ও তরতাজা সব সবজি। প্রতিটি সবজির দামও লিখে রাখা হয়েছে সবজির পাশে। স্থানীয়দের কাছে এই দোকানটি গরিবের সুপার শপ বলেই পরিচিত। এটাই একটা সবথেকে আশ্চর্যজনক ব্যাপার, একটা গাছের সাথে যে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করে একটা ছোটখাটো একটা শপিং মল তৈরি করে ফেলা কাঁচামালের, এটা আসলে আমাকে ভাবান্বিত করে। এই দোকানটা ভালো ভালো জিনিস বিক্রি করে, বাজার মূল্যেই পাওয়া যায়। আমাদের বড় বাজারে যাওয়া লাগে না, বড় বাজারে যে দাম সেটা এখানে পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায়। দোকানে খোলাই থাকে, আমরা অনেক সময় এসে পাই না, ওই যে সব রেট দিয়ে আছে না, ওই রেটের থেকে মাল ওজন করে টাকা ওখানে ভিতরে রেখে চলে যায়। ইনোভেটিভ একটা চিন্তা ভাবনা, এবং তার সবচেয়ে বড় বিষয় হলো যেটা তার একটা সম্পূর্ণ আলাদা। এখানে আপনি যদি মনে করেন যে আপনি 10 টাকার জিনিস নেবেন, সেটা আপনি নিতে পারবেন। এটার কারণ হলো প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটাতে আপনার মূল্য তালিকা দেওয়া আছে। আমরা এই দোকান থেকে কেনাকাটা করি। এটা হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মের একটা দোকান। আপনি টোটাল উপজেলায় খুঁজলেও এক পিছু এই দোকান আপনি আর খুঁজে পাবেন না। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভূষণ সড়কে ব্যতিক্রমী এ দোকান করেছেন দক্ষিণ আরপাড়া গ্রামের মাসুদ রানা। নাগরিক আছে, মসজিদে দেয়, মন্দিরে দেয়, বিভিন্ন স্তরে টাকা তারা অনুদান করে, কিন্তু জিনটা মানুষের পাশে কেউ দাঁড়ায় না। সাংসারিক গোলযোগ হোক আর বৈচিত্র্য ঝড়ে হোক, জীবনের পথ ব্যতিক্রম হয়ে গেছে। তো এই মতো অবস্থায় আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আমি গাড়িতে হেল্পারি করতে যাই, যে মানে দড়ি ছিঁড়ে মানে আমি নিচে পড়ে গেছিলাম, গেলে আমার পার গুড়মুড়ো ভেঙে যায়। রিশতেদার আছে, যারা আমার রক্তের লোক আছে, তারাও আমাকে ডিনাই করলো। তখন কি করব, কোনো জায়গায় যদি একটু কাজের জন্য যাই, আমার দেখে বলে না ভাই আপনাকে কাজে নেবো না, তখন আমার বেঁচে থাকাটাই নিজের কাছে বিরাট টাফ ব্যাপার হয়ে যায়। আবার যে একজনের কাছে শরণাপন্ন হয়ে কিছু চাবো, আমার তো পিছনের কোনো অ্যাবিলিটি নেই যে আমি তার পরবর্তীতে এই টাকা শোধ করবো। তখন আমি নিজের চিন্তা চেতনায় খাটটা ফেলে দিছিল, সেই খাটটা কুড়িয়ে এনে মনে করেন যে নিজে হাত দিয়ে করাচ্ছে অন্য গ্যারেজের থেকে, যারা সব এলাকায় যখন সব পরিচিত যে জিনিসগুলো লাগতো, আমি সে চিন্তে নিয়ে আস্তে আস্তে রাতের আধারে নিজে নিজে আমি এটা করছি। এবং আমার বেচা কেনা ধরেন সারাদিনে বেচা কেনা করে 200 টাকা, হয়তো 150 টাকা হয়, আমি একলা চলি, আমার কোনো সংসার নাই। প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা ও বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে দোকানটি। দীপ্ত, বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমাবেশের ডাকে উত্তপ্ত দেশটির রাজনীতি। সরকারের তরফ থেকে সমাবেশ ঠেকাতে চলছে তোড়জোড়। গত বৃহস্পতিবার পিটিআইয়ের বিক্ষোভকে অবৈধ ঘোষণা করে ইসলামাবাদ হাইকোর্ট। গত সপ্তাহে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান এ কর্মসূচি ঘোষণা করেন। এবারের আন্দোলনে দলটি 4টি দাবি জানিয়েছে। এগুলো হলো দেশের 26তম সংবিধান সংশোধনী বাতিল, গণতন্ত্র ও সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ম্যান্ডেট পুনরুদ্ধার এবং নির্দোষ রাজনৈতিক বন্দীদের মুক্তি। পিটিআইয়ের বিক্ষোভের আগে পাঞ্জাব জুড়ে সোমবার পর্যন্ত, রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার পর্যন্ত এবং ইসলামাবাদে 2 মাসের জন্য কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরমাণু বোমা হামলা থেকে বাঁচতে ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া, এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। KUBM নামের এসব আশ্রয়কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে সুরক্ষা দিতে পারবে। রাশিয়ার অভ্যন্তরে এরই মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইউক্রেন। এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। ফলে দিন দিন বাড়ছে পারমাণবিক বোমা হামলার ঝুঁকি। তাই পারমাণবিক বোমা হামলার শকওয়েভ ও তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে রক্ষা পেতে ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করেছে রাশিয়া। দেশটির জরুরি মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউটের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, KUBM নামের এসব আশ্রয়কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে 48 ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারবে।
বিস্ফোরণ ও প্রচলিত অস্ত্রের আঘাত, ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া এবং বিপজ্জনক রাসায়নিক দ্রব্য ও অগ্নিকাণ্ডের প্রভাব সহ নানা দুর্ঘটনা থেকে রক্ষা করবে এই ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র। KUBM দেখতে একটি জাহাজের শিপিং কন্টেইনারের মতো। এর দুটি কক্ষ রয়েছে, একটিতে 54 জনের মতো আশ্রয় নিতে পারবে আর অন্যটি নিয়ন্ত্রণ কক্ষ। তবে প্রয়োজনে আরও মডিউল যুক্ত করা হতে পারে। এই আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শুরুর সঙ্গে বর্তমান সংকটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরই শুরু হয়েছে এর নির্মাণ কাজ। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর মেগা নিলামের প্রথম দিন আজ। বাংলাদেশ সময় বেলা 4টায় সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে এই নিলাম। 2 দিন ব্যাপী এই মেগা নিলামে খেলোয়াড় কেনা বেচায় নতুন রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এবারের আসরে। তবে বাংলাদেশের মানুষের মূল আগ্রহ এদেশের ক্রিকেটারদের নিয়ে। এবারের আসরে মোট 12 জন বাংলাদেশি নিলামের তালিকায় নিবন্ধন করিয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি 2 কোটি রুপি ভিত্তিমূল্য কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। এছাড়া সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ আছেন 1 কোটি রুপি ভিত্তিমূল্যে। এছাড়া রিশাদ, লিটন, হৃদয়, শরীফুল, তানজিম, সাকিব, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও নাহিদ রানা আছেন 75 লাখ রুপি ভিত্তিমূল্যে। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন নিউজ আপডেট বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।